নমস্কার। আজ আমরা একটা দারুণ সায়েন্স পেপার নিয়ে এক গভীর আলোচনায় বসব। হ্যাঁ, আর এর বিষয়বস্তুটা কিন্তু বেশ অন্যরকম। একদম। নামটা শুনলেই কেমন একটা সায়েন্স ফিকশনের মতো লাগে, ডাস্টি প্লাজমা। ঠিক তাই। মানে মহাবিশ্বের বিশাল গ্যাসীয় মেঘ বা ধরুন শনির বলয়ের মতো জায়গায় এই অদ্ভুত জিনিসটা পাওয়া যায়। আর এই ডাস্টি প্লাজমা নিয়েই তো একটা বড় রহস্য ছিল, তাই না? যেটা বিজ্ঞানীদের অনেক দিন ধরে ভাবাচ্ছিল। একদম। রহস্যটা হলো এর চাপ বা প্রেশার নিয়ে। আমরা তো জানি একটা বেলুনে গ্যাস ভরলে সেটা চাপ তৈরি করে। কিন্তু ডাস্টি প্লাজমার চাপটা মানে একেবারেই অদ্ভুত আচরণ করে। আর আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সেই মহাজাগতিক ধাঁধার সমাধান করলেন। ঠিক। দারুণ। তাহলে এই রহস্যের গভীরে যাওয়ার আগে জিনিসটা আসলে কি সেটা একটু সহজ করে বোঝা দরকার। ডাস্টি প্লাজমা নামটা শুনে মনে হচ্ছে ধুলো আর প্লাজমার একটা মিশ্রণ। ব্যাপারটা কি সত্যি এতটা সহজ? হ্যাঁ, একদম। সহজভাবেই শুরু করা যায়। প্লাজমা হলো মানে পদার্থের চতুর্থ অবস্থা। যেখানে গ্যাসের পরমাণু থেকে ইলেকট্রনগুলো আলাদা হয়ে যায়। ঠিক। ফলে তৈরি হয় আয়ন আর মুক্ত ইলেকট্রনের একটা বলা যায় উত্তপ্ত স্যুপ। মহাবিশ্বের প্রায় ৯৯% জিনিসই তো প্লাজমা। এখন কল্পনা করুন এই উত্তপ্ত আয়নিত গ্যাসের মধ্যে যদি খুব ছোট ছোট মানে মাইক্রোমিটার আকারের ধূলিকণা ভেসে বেড়ায়, তাহলে সেটাই হলো ডাস্টি প্লাজমা। মহাজাগতিক ধুলো, তার মানে গ্রহাণুর ভাঙা টুকরো বা পুরনো নক্ষত্রের ছাই এইসব? ঠিক ধরেছেন। আর এই ধূলিকণাগুলো প্লাজমার মধ্যে ঢোকার পরেই একটা অসাধারণ ঘটনা ঘটে। কি রকম? চারপাশের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেগুলো খুব দ্রুত এই ধূলিকণাগুলোর গায়ে এসে জমা হতে থাকে। ফলে প্রত্যেকটা ধূলিকণা অমছম পরিমাণে নেগেটিভ চার্জ পেয়ে যায়। কতটা অমঝম? মানে আন্দাজ কেমন? একটা ইলেকট্রনের চার্জের তুলনায় প্রায় ১,০০০ থেকে ১০,০০০ গুণ বেশি। ভাবুন একবার, একটা ক্ষুদ্র কণার গায়ে এত বিপুল পরিমাণ চার্জ। ওহ, অবিশ্বাস্য। আর এই কারণেই তো ডাস্টি প্লাজমার আচরণ সাধারণ গ্যাস বা সাধারণ প্লাজমা থেকে একদম আলাদা হয়ে যায়। এত বেশি চার্জ! তার মানে তো এই কণাগুলো একে অপরকে প্রচণ্ড শক্তিতে বিকর্ষণ করার কথা, চুম্বকের দুটো একই মেরুকে কাছাকাছি আনার মতো। একদম। এরা একে অপরকে তীব্রভাবে দূরে ঠেলে দেয়। কিন্তু এখানেই আরেকটা মজার ব্যাপার ঘটে। আচ্ছা। কণাগুলো চারপাশের যে প্লাজমা মানে আয়ন আর ইলেকট্রনের স্যুপটা, সেটা একটা বর্মের মতো কাজ করে। এটা ওই বিকর্ষণ বলকে কিছুটা দুর্বল করে দেয়। দুর্বল করে দেয়? কিভাবে? পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা একে বলি ইউকাওয়া পোটেনশিয়াল। ব্যাপারটা অনেকটা জলের নিচে দুটো শক্তিশালী চুম্বককে সরানোর মতো। জলটা যেমন চুম্বকের শক্তিকে কিছুটা বাধা দেয়, প্লাজমাও ঠিক সেভাবেই এই বিকর্ষণ বলটাকে একটা নির্দিষ্ট দূরত্বের পর খুব দ্রুত কমিয়ে দেয়। বুঝেছি। তাহলে একদিকে আছে কণাগুলোর প্রচণ্ড ছোটাছুটি করার শক্তি, আর একদিকে আছে এই দুর্বল হয়ে যাওয়া বিকর্ষণ বল। হ্যাঁ, এই দুয়ের লড়াইয়ের ফলেই তো ডাস্টি প্লাজমার বিভিন্ন অবস্থা, মানে গ্যাস, তরল বা কঠিন তৈরি হয়। চমৎকার বলেছেন। ঠিক তাই। যদি কণাগুলোর গতিশক্তি খুব বেশি হয়, তাহলে তারা ছোটাছুটি করে একটা গ্যাসের মতো অবস্থা তৈরি করে। এটাকে তো উইকলি কাপলড অবস্থা বলে, তাই না? একদম। আর যদি বিকর্ষণ শক্তি গতিশক্তির চেয়ে অনেক বেশি হয়, তাহলে কণাগুলো একরকম জমে গিয়ে একটা সুসংগঠিত কাঠামো বা ক্রিস্টাল তৈরি করে, যা অনেকটা কঠিন পদার্থের মতো। আর এই পেপারটা মূলত ওই সরল গ্যাসীয় অবস্থার উপরেই ফোকাস করেছে। হ্যাঁ, আর এখানেই তো ধাঁধাটা শুরু। কারণ এই সরল গ্যাসীয় অবস্থাতেই চাপের হিসাবটা কিছুতেই মিলছিল না। ঠিক, এই সরল অবস্থাতে বিজ্ঞানীরা একটা বড় গরমিল খুঁজে পান। যা একটা বড় রহস্য তৈরি করেছিল। এই ধাঁধাটা আসলে অদ্ভুত, কারণ আমরা তো স্কুল লেভেলে গ্যাসের চাপ নিয়ে খুব সহজ একটা সূত্র পড়ি। আদর্শ গ্যাসের সূত্র P=nRT। হ্যাঁ, মানে চাপ হলো ঘনত্ব আর তাপমাত্রার গুণফলের সমানুপাতিক। এখান থেকেই তো গরমিলটা শুরু। একদম। এখান থেকেই সূত্রটা খুব সহজ। যদি একটা বাক্সে গ্যাসের ঘনত্ব দ্বিগুণ করা হয়, চাপও দ্বিগুণ হবে যদি তাপমাত্রা একই থাকে। এটা একটা সরল রৈখিক সম্পর্ক। কিন্তু ডাস্টি প্লাজমার ক্ষেত্রে এটা হচ্ছিল না। না, বিজ্ঞানীরা যখন ল্যাবে ডাস্টি প্লাজমার চাপ মাপতে গেলেন, তারা দেখলেন চাপ প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি। সরল রৈখিক তো নয়ই, বরং ঘনত্ব সামান্য বাড়ালেই চাপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু কেন? সিমুলেশন তো শক্তিশালী একটা টুল। এটা কি বিজ্ঞানীদের চোখে পড়েনি? তারা কম্পিউটারে এই প্লাজমার জগৎটা কিভাবে তৈরি করছিলেন যে এই ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিল?
এখানে আগের মডেলগুলোর একটা বড় সীমাবদ্ধতা ছিল। তারা একটা খুব সাধারণ কিন্তু এই ক্ষেত্রে ভুল একটা কৌশল ব্যবহার করতেন। কি সেটা? তাকে বলে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। ব্যাপারটা অনেকটা পুরনো ভিডিও গেম প্যাকম্যানের মতো। প্যাকম্যান? হ্যাঁ, প্যাকম্যান স্ক্রিনের ডান দিক দিয়ে বেরিয়ে গেলে বাঁ দিক দিয়ে আবার ঢুকে পড়তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। স্ক্রিনটা যেন অসীম, যার কোনো শেষ নেই। ঠিক তাই। সিমুলেশনটা একটা ছোট বাক্সে করা হলেও কম্পিউটারকে বলে দেওয়া হতো যে এই বাক্সটা অসীমভাবে সব দিকে রিপিট হচ্ছে। এর মানে হলো সিমুলেশনটা একটা অসীম, সীমাহীন প্লাজমার জগৎ কল্পনা করছিল। কিন্তু বাস্তবে তো ডাস্টি প্লাজমা অসীম নয়। একদমই না। মহাকাশে এগুলো মেঘের মতো ভেসে থাকে, যার একটা নির্দিষ্ট সীমানা আছে। ল্যাবেও তো এগুলো একটা নির্দিষ্ট পাত্রে আবদ্ধ থাকে। আর এই সীমানা বা আবদ্ধ থাকাটাই কি মূল সমস্যা? এটাই ছিল রহস্যের মূল চাবিকাঠি। বিজ্ঞানের ভাষায় আমরা একে বলি কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট। যখন ডাস্টি প্লাজমা একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে, তখন সেই সীমানার কারণে প্লাজমা মেঘের ভেতরে একটা অভ্যন্তরীণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ও আচ্ছা। এই ফিল্ডটা ধূলিকণাগুলোকে ক্রমাগত বাইরের দিকে ঠেলতে থাকে, যা চাপের উপর একটা বিশাল অতিরিক্ত প্রভাব ফেলে। পুরনো মডেলগুলো এই কনফাইনমেন্টের প্রভাবটা পুরোপুরি উপেক্ষা করে যাচ্ছিল। কারণ তাদের অসীম জগতে কোনো সীমানাই ছিল না। ঠিক, অর্থাৎ তারা বাস্তবতাকে সঠিকভাবে অনুকরণ করতে পারছিলেন না। তাহলে এই গবেষকরা নতুন কি প্রস্তাব করলেন? তাদের সেই যুগান্তকারী ধারণাটা কি ছিল? তারা একটা খুবই সুন্দর আর যৌক্তিক প্রস্তাব দিলেন। তারা বললেন, ডাস্টি প্লাজমার মোট চাপ আসলে একটা নয়, দুটো ভিন্ন ধরনের চাপের সমষ্টি। দুটো চাপের সমষ্টি? হ্যাঁ, প্রথম অংশটি হল গতিশক্তিজনিত চাপ বা কাইনেটিক প্রেশার, যেটা কণাগুলোর ছোটাছুটির কারণে তৈরি হয়। এটা সাধারণ গ্যাসের মতোই এবং ঘনত্বের সাথে সরলরৈখিকভাবে বাড়ে, মানে P প্রপোর্শনাল টু N। ঠিক আছে, এটা তো প্রত্যাশিত। কিন্তু দ্বিতীয় অংশটা? দ্বিতীয় অংশটি হল আসল চমক। তারা এর নাম দিলেন স্থিরতারের চাপ বা ইলেকট্রোস্ট্যাটিক প্রেশার। ইলেকট্রোস্ট্যাটিক প্রেশার। এই চাপটা তৈরি হয় শুধুমাত্র ওই কনফাইনমেন্ট বা সীমাবদ্ধতার কারণে, আর এর বৈশিষ্ট্য হল এটা ঘনত্বের সাথে সরলভাবে বাড়ে না, তাহলে? বরং ঘনত্বের বর্গের মানে স্কোয়ার অফ দ্য ডেন্সিটি সমানুপাতিক, অর্থাৎ P প্রপোর্শনাল টু N স্কোয়ার। এক মিনিট, এটা তো বেশ বড় একটা দাবি। একটা পুরো দ্বিঘাত অংশ যোগ করে দেওয়া হলো। তার মানে ঘনত্ব দ্বিগুণ করলে এই দ্বিতীয় ধরনের চাপটা 4 গুণ বেড়ে যাবে। হ্যাঁ, এই অংশটা 4 গুণ বাড়বে। এটা তো বিশাল পার্থক্য। বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হলেন যে এই N স্কোয়ার অংশটাই সেই মিসিং পিস, অন্য কিছু নয়? চমৎকার প্রশ্ন। একটা থিওরি দেওয়া সহজ, কিন্তু প্রমাণ করা কঠিন। আর এটাই ছিল তাদের গবেষণার সবচেয়ে শক্তিশালী অংশ। তারা নিশ্চয়ই নতুন করে সিমুলেশন ডিজাইন করেছেন। একদম। তারা এই তত্ত্ব প্রমাণ করার জন্য মলিকিউলার ডাইনামিক্স নামে একটি পদ্ধতি ব্যবহার করেন, যা প্রত্যেকটা কণার গতিবিধি আর তাদের মধ্যেকার বল পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করতে পারে। কিন্তু মূল পরিবর্তনটা নিশ্চয়ই ওই প্যাকম্যানের মতো অসীম জগতের ধারণায় আনা হয়েছিল। ঠিক ধরেছেন। তারা পিরিয়ডিক বাউন্ডারির বদলে পারফেক্টলি রিফ্লেক্টিং বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করেন। এটা কিরকম? এটিকে একটা অদৃশ্য, নিশ্ছিদ্র বাক্সের মতো ভাবা যেতে পারে। যখনই কোনো ধূলিকণাই বাক্সের দেওয়ালে ধাক্কা খায়, সেটি পুরোপুরি প্রতিফলিত হয়ে ভেতরে ফিরে আসে, বাইরে যেতে পারে না। বাহ, খুবই যৌক্তিক একটা পদ্ধতি। এটা তো বাস্তব জগতের কনফাইনমেন্টকে অনেক নিখুঁতভাবে অনুকরণ করে। ঠিক তাই। সেটআপটাও খুব পরিকল্পিত ছিল। তারা প্রথমে 4000টি কণা নিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সিমুলেশনটি চালান। আর ঘনত্ব কিভাবে পরিবর্তন করলেন? বাক্সটির আকার ছোট বড় করে, কিন্তু কণার সংখ্যা স্থির রেখে। এরপর বিভিন্ন ঘনত্বের জন্য চাপ মাপেন। এমনকি তাদের ফলাফল যে নির্ভরযোগ্য তা প্রমাণ করার জন্য পরে কণার সংখ্যা বাড়িয়ে 6000 দিয়েও পরীক্ষা করে দেখেন। তাহলে এখন সবচেয়ে উত্তেজনার জায়গায় চলে এসেছে। সিমুলেশনের ফলাফল কি দেখালো? তাদের প্রস্তাবিত ওই দ্বিঘাত সমীকরণটি কি ডেটার সাথে মিলেছিল? মিলেছিল বললে কম বলা হবে। ফলাফল ছিল প্রায় নিখুঁত। সত্যি বলতে, বিজ্ঞানে এত সুন্দরভাবে তত্ত্বের সাথে ডেটা মিলে যেতে দেখলে খুব ভালো লাগে। ওয়াও! এটা গবেষকদের জন্য একটা ইউরেকা মুহূর্ত ছিল। সিমুলেশন থেকে পাওয়া চাপের ডেটাগুলো যখন ঘনত্বের বিপরীতে গ্রাফে প্লট করা হলো, তখন দেখা গেল যে ডেটা পয়েন্টগুলো একটা সরল রেখা তৈরি করছে না, তাহলে কি তৈরি করছে? বরং একটা সুন্দর ঊর্ধ্বমুখী বাঁক তৈরি করছে, যা একদম দ্বিঘাত সমীকরণের লেখচিত্র। তার মানে
এই সিমুলেশনটি দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দিল যে ডাস্টি প্লাজমার চাপের সঠিক হিসাবের জন্য কনফাইনমেন্টের প্রভাব অপরিহার্য। ঠিক, এই অতিরিক্ত শক্তিশালী চাপটা তাহলে আসছে মূলত ওই অদৃশ্য বাক্স বা সীমানার ধাক্কা থেকে। ঠিক তাই, এই অতিরিক্ত চাপটাই হলো সেই রহস্য যা ল্যাবে দেখা যাচ্ছিল কিন্তু থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। আচ্ছা, এটা পরিষ্কারভাবে প্রমাণ করে দিল যে কনফাইনমেন্ট থেকে তৈরি হওয়া স্থিরতারিত চাপ শুধু একটা ছোটখাটো বিষয় নয়, বরং উচ্চ ঘনত্বে এটাই চাপের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে। আর এটা কি সব পরিস্থিতিতেই সত্যি, মানে তাপমাত্রা বা কণার সংখ্যা বদলালে? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দ্বিঘাত সম্পর্কটি বিভিন্ন তাপমাত্রা বা কণার সংখ্যার জন্যও অপরিবর্তিত ছিল। এটি প্রমাণ করে যে এই ফলাফলটি খুবই শক্তিশালী এবং সার্বজনীন। অসাধারণ একটা কাজ, একটা পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করে নতুন একটা মডেল দেয়া এবং সিমিউলেশনের মাধ্যমে সেটাকে এমন নিখুঁতভাবে প্রমাণ করা, এটাই তো বিজ্ঞানের সৌন্দর্য। ঠিক তাই। আমরা একটা সাধারণ চাপের প্রশ্ন থেকে শুরু করে একটা বুনিয়াদী ধারণা বদলে দিলাম। হ্যাঁ, এই গবেষণাটি ডাস্টি প্লাজমার আচরণ বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ করেছে এবং পরীক্ষামূলক পর্যবেক্ষণের সাথে তাত্ত্বিক মডেলের সমন্বয় ঘটিয়েছে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? যদি কাউকে 1 মিনিটে বোঝাতে হয়, তাহলে মূল কথাটা কি হবে? মূল কথাটা হল, ডাস্টি প্লাজমার চাপকে সাধারণ গ্যাসের মতো ভাবলে চলবে না। এর চাপ দুটি অংশ নিয়ে গঠিত। একটি অংশ আসে কণাগুলোর ছোটাছুটি থেকে, যা ঘনত্বের সাথে সরলভাবে বাড়ে। কিন্তু দ্বিতীয় এবং অনেক বেশি শক্তিশালী অংশটি আসে এটি যে স্থানে সীমাবদ্ধ বা কনফাইন্ড থাকে সেই সীমাবদ্ধতা থেকে। আর এই অতিরিক্ত চাপটি ঘনত্বের বর্গের সাথে বৃদ্ধি পায়। একদম। এই বৈশিষ্ট্যটাই ডাস্টি প্লাজমাকে সাধারণ গ্যাস থেকে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি জটিল করে তোলে। আর এই গবেষণার গুরুত্ব হল এটি তত্ত্ব এবং পর্যবেক্ষণের মধ্যে একটি দীর্ঘদিনের অমিল দূর করেছে। এর মানে হল আভাম মহাবিশ্বের বিভিন্ন কাঠামো, যেমন গ্রহাণুবেষ্টনী বা নীহারিকা কিভাবে আচরণ করে তা আরও ভালোভাবে বুঝতে পারব। অবশ্যই, এটি ডাস্টি প্লাজমা নিয়ে ভবিষ্যতের গবেষণার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে। এখন আমরা এই জ্ঞানকে আরও জটিল পরিস্থিতিতে প্রয়োগ করার কথা ভাবতে পারি। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক দেওয়া যাক। হ্যাঁ, নিশ্চয়ই। এই গবেষণাপত্রটি মূলত গ্যাসীয় বা দুর্বলভাবে সংযুক্ত প্লাজমা নিয়ে আলোচনা করেছে, যেখানে কণাগুলো একে অপরের থেকে বেশ দূরে থাকে। কিন্তু গবেষণার শেষে একটা খুব আকর্ষণীয় সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে, তাই না? হ্যাঁ, আর এটাই সবচেয়ে রোমাঞ্চকর অংশ হতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই যে চাপের দ্বিঘাত সম্পর্কটি, মানে P প্রপোর্শনাল টু n স্কোয়ার, এটা সম্ভবত আরও ঘন, অর্থাৎ তরল বা কঠিন অবস্থার ডাস্টি প্লাজমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর সেই অবস্থায় তো এই স্থির তাড়িৎ চাপ আরও অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা। অনেক বেশি। তাহলে প্রশ্নটা হল, মহাকাশে যখন নক্ষত্র বা গ্রহ তৈরি হয়, তখন তো মহাজাগতিক ধূলিকণার বিশাল মেঘগুলো মাধ্যাকর্ষণের ফলে ধীরে ধীরে সংকুচিত হতে থাকে, অর্থাৎ তাদের ঘনত্ব বাড়তে থাকে। ঠিক। আর যদি এই দ্বিঘাত চাপের তত্ত্বটি সেখানেও কাজ করে, তার মানে ঘনত্ব বাড়ার সাথে সাথে একটি প্রচণ্ড শক্তিশালী বহির্মুখী চাপও তৈরি হবে, যা মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করবে। ওয়াও! মানে গ্র্যাভিটি মেঘটাকে ভেতরের দিকে টানছে, আর এই স্থিরতারিত চাপ তাকে বাইরের দিকে ঠেলছে। একটা লড়াই। তাহলে কি নক্ষত্র বা গ্রহ তৈরির প্রাথমিক পর্যায়ে এই স্থিরতারিত চাপ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা কি সংকোচন প্রক্রিয়াকে ধীর করে দেয়, নাকি একটা নির্দিষ্ট ঘনত্বের পর সংকোচন থামিয়ে দেয়? মহাবিশ্বের বিশাল কাঠামো তৈরির পেছনে এই চাপের কি কোনো গোপন ভূমিকা আছে? এটাই প্রশ্ন। এটা একটা গভীর প্রশ্ন, যার উত্তর এখনও আমাদের জানা নেই। কিন্তু এই গবেষণাটি সেই দরজাটা খুলে দিয়েছে। হতে পারে মহাবিশ্বের অন্যতম বড় সৃষ্টি প্রক্রিয়ার পেছনে এই ক্ষুদ্র ধূলিকণার চাপের একটা বিশাল ভূমিকা লুকিয়ে আছে। এটা নিয়ে ভাবার মতো একটা দারুণ বিষয়।